যারা শিক্ষিত ভাই বোনেরা আছো, যারা ভবিষ্যতে কিছু করতে চাও, বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, কম্পিটিটিভ এক্সামের, সেই সম্বন্ধে বিভিন্ন সময় এসডিও স্যার গাইডলাইন দিয়ে থাকেন। আমরা সেই রকমই একটি অনুষ্ঠান নিয়ে আজকে হাজির হয়েছি। প্রসঙ্গ ডব্লিউবিসিএস পরীক্ষা। তো যারা তোমরা প্রস্তুতি নিচ্ছ কম্পিটিটিভ এক্সামের, তারা অবশ্যই এই অনুষ্ঠানের লাইভটি শেষ পর্যন্ত দেখো। এখান থেকে সমস্ত আপডেট দেবেন আমাদের মহকুমা শাসক সুমন বিশ্বাস। নমস্কার, আমি সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি। ডব্লিউবিসিএস পরীক্ষা সকলেই একটা ড্রিম জব। অনেকেই চেষ্টা করেন এই চাকরির জন্য, এই চাকরিতে আসার জন্য, কারণ এই চাকরিতে মানুষের সাথে মিলেমিশে কাজ করা যায়, কিছু জনসেবার কাজও করা যায় এবং পাবলিক সার্ভিস, সকলেই পাবলিক সার্ভিস দেন, শুধু এই নয় যে ডব্লিউবিসিএস অফিসাররাই দেন। কিন্তু এই চাকরিটা এমনই যে একদম সামনে থেকে, ফিল্ডে থেকে, পাবলিকের সঙ্গে থেকে পাবলিক সার্ভিস দেওয়া যায়। এই কারণে অনেক ছেলে মেয়ে যারা এখন আন্ডার গ্র্যাজুয়েট আছে বা যারা সবেমাত্র গ্র্যাজুয়েশন শুরু করেছে, এইচএস পাস করেছে, যারা সদ্য গ্র্যাজুয়েট হয়েছে, তাদের সকলেরই কিন্তু একটা ড্রিম জব থাকে। স্যার, একটু জেনে নেব যে আপনি তো এই পরীক্ষা দেওয়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। এই নেশাটা আপনার বাচ্চাবেলা থেকে ছিল, তো কেন এই পেশাটাই বেছে নিলেন আপনি? কারণ এই পেশাটা আমার ভালো লেগেছে একটা কারণেই, যে সবার সঙ্গে মিলেমিশে কাজ করা যায়, কিছু সোশ্যাল ওয়ার্ক করা যায়, জনসেবামূলক কাজও করা যায় এবং জনগণের সঙ্গে মিলেমিশে অনেকটা কাজ করার স্কোপ থাকে। তো সেই কারণেই মূলত এই পেশাটাতে আসা, এবং এটাতে অনেকটা সম্মানও আছে। তারপর পাবলিকের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশনের সুযোগ আছে, যেহেতু আমি একটি গ্রামের ছেলে, এবং গ্রামের মানুষের জন্য কাজ করা যায়, কারণ ডব্লিউবিসিএস পরীক্ষাতে প্রথম দিকে বিডিও হিসাবে কাজ করা যায়, তারপর জেলার বিভিন্ন দপ্তরে আধিকারিক হিসাবে কাজ করা যায়, তারপর এসডিও, এডিএম এই ধরনের পোস্ট পাওয়া যায়, এবং পরবর্তীকালে পলিসি মেকিং এর জায়গাতে গিয়ে ডিপার্টমেন্টাল সেক্রেটারি, মানে জয়েন্ট সেক্রেটারি বা এই ধরনের পোস্ট পাওয়া যায়। সেই কারণেই আমি এই চাকরিতে এসেছি মূলত। স্যার, আপনি তো কেরিয়ার কাউন্সেলিং করেন। আজকে যে প্রসঙ্গ আমাদের ডব্লিউবিসিএস, আমরা সেই প্রসঙ্গেই একদম চলে যাই। স্যার, ডব্লিউবিসিএস এর এই যে পরীক্ষা ফর্ম সংক্রান্ত, আমরা কোন ওয়েবসাইট থেকে এর তথ্য পেতে পারি? ডব্লিউবিসিএস পরীক্ষাটা নিয়ে থাকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, এবং এই কমিশনের যে ওয়েবসাইট আছে pscwb.gov.in, এই ওয়েবসাইট থেকে পিএসসি সম্বন্ধে জানা যায়, পরীক্ষা সম্বন্ধে জানা যায়, পরীক্ষার ফর্ম ফিল আপ করা ইত্যাদি সবটাই অনলাইনে হয় এখন, খুব সহজেই সেটা করা সম্ভব, এখান থেকেই করা যায়। স্যার, ফর্ম ফিল আপের ফিস কত? এটা কি কোনো কারণে শিথিল হয়? যদি হয়, কাদের জন্য? ফিস খুবই কম, 200 টাকা ফিস জেনারেল কাস্ট ছেলে মেয়েদের জন্য। এছাড়া যারা এসসি এসটি এবং যারা প্রতিবন্ধী, 40%-এর বেশি প্রতিবন্ধী, তাদের ক্ষেত্রে কোনো ফি লাগে না, সামান্য ফিস থাকে এবং অনলাইনে ফিসটা পেমেন্ট করা যায়। ডব্লিউবিসিএস পরীক্ষা দিতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগে এবং পার্সেন্টেজের কোনো ব্যাপার থাকে কি? না, কোনো পার্সেন্টেজের ব্যাপার থাকে না, একমাত্র গ্র্যাজুয়েট হলেই এই পরীক্ষা দেওয়া সম্ভব। সকল গ্র্যাজুয়েট ছেলে মেয়ে যারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারে, এবং কোনো নাম্বারও লাগে না, পাস কোর্স বা অনার্স কোর্স এই ধরনের কোনো বাধ্যবাধকতা লাগে না, উচ্চ শিক্ষারও কোনো খুব একটা দরকার নেই, তবে সবাই দিতে পারেন, অনেকেই উচ্চশিক্ষিতরাও আসছেন, অনেক গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও আসছেন। আমি যেমন একজন পাস কোর্সের গ্র্যাজুয়েট, আমি পেয়েছি, আবার অনেকে মাস্টার ডিগ্রি, ডক্টরেট সবাই আছেন এই চাকরি। আর্টস, সায়েন্স, কমার্স, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি সমস্ত সেগমেন্টের ছেলেমেয়েরা কিন্তু আছেন। যারা জীবন যুদ্ধে লড়াই করছো, তাদের জন্য আজকের এই বিশেষ আয়োজন। তোমরা প্রত্যেকেই শোনো, লাইভটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু তথ্য পাবে। ডব্লিউবিসিএস পরীক্ষা কিভাবে দিতে হয়, কি কি লাগে, শিক্ষাগত যোগ্যতা কেমন, সমস্ত তথ্য আমাদের এসডিও স্যার তুলে ধরবেন। স্যার, পরীক্ষার এই ডব্লিউবিসিএস পরীক্ষার কটা পর্যায়ে হয়? 3টে পর্যায়ে পরীক্ষা হয়। প্রথমে হয় প্রিলিমিনারি পরীক্ষা 200 নম্বরের, তারপর মেইন এক্সামিনেশন হয়, তারপর পার্সোনালিটি টেস্ট। এই 3টে পর্যায়ে পরীক্ষা হয়ে থাকে। আচ্ছা স্যার, প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস কিরকম ধরনের হয়? আচ্ছা, প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস মানে 8টা বিষয় থাকে মোট: ভারতের ইতিহাস, ভারতের জাতীয়তাবাদী আন্দোলন, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, সাধারণ বিজ্ঞান, ভারতের অর্থনীতি ও সংবিধান অর্থাৎ পলিটি যেটাকে বলি আমরা, সাম্প্রতিক ঘটনাবলী, মেন্টাল এবিলিটি এবং ইংরেজি। এই 8টা বিষয়ের উপরে 25টি করে কোশ্চেন থাকে, মোট 200টি কোশ্চেন থাকে। 200 নম্বরের পরীক্ষা 2.5 ঘন্টা ধরে হয়, এবং মনে করা হয় এখানে নেগেটিভ মার্কিং থাকতে, তো ভুল করা চলবে না। 3টি ভুলের জন্য 1 নম্বর কাটা যায়, এরকম ধরে নেওয়া হয়। অনেকেই জানতে চাইবে যে এই প্রিলি পরীক্ষার প্রস্তুতি কতদিন আগে থেকে নিলে ভালো হয়? আচ্ছা, এটা অনেকেই জানতে চান। তো গ্র্যাজুয়েশনের পর 1 বছর পড়লে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিটা হয়ে যায়। আর অনেক ছেলেমেয়ে আছে এখন, তারা খুব ক্যারিয়ারিস্টিক হয়, গ্র্যাজুয়েশন করার সঙ্গে সঙ্গেই তারা প্রিলিমিনারির জন্য জেনারেল স্টাডিজটা পড়তে শুরু করেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয় চাকরিটা পাওয়ার জন্য। আর চাকরির বয়স সীমাটাও একটু জেনে রাখা দরকার আমাদের।
এটা 36 বছর পর্যন্ত জেনারেল কাস্ট ছেলেমেয়েরা বসতে পারে, এবং গ্রুপ বির জন্য 20 বছর থেকে 36 বছর, গ্রুপ এর জন্য 21 থেকে 36 বছর, আর গ্রুপ ডি এর জন্য যেটা নন গ্যাজেটেড পোস্ট সেটার জন্য 21 থেকে 39 বছর পর্যন্ত বয়স সীমা আছে। তপশিলি জাতির জন্য 5 বছর, তপশিলি উপজাতির জন্য 5 বছর এবং ওবিসির জন্য 3 বছরের ছাড় পাওয়া যায়। শারীরিক প্রতিবন্ধীরা 45 বছর পর্যন্ত পরীক্ষায় বসতে পারেন। স্যার, প্রিলির কত দিন পর মেনের পরীক্ষা হয়? এটা পিরির পরীক্ষার কতদিন পর মেন পরীক্ষা হয় এটা নির্ভর করে পিরি রেজাল্ট কবে বেরোচ্ছে। যেমন ধরুন গত বছরের প্রিলিমিনারি হয়ে গেছে 16ই ডিসেম্বর 23 সালে, সেটা এখনো রেজাল্ট বেরোয়নি। রেজাল্ট বেরোলে তবে মেন পরীক্ষা হয়। সাধারণত রেজাল্ট বেরোনোর 1 থেকে 1.5 মাসের মধ্যে মেন পরীক্ষা হয়, এবং সেই জন্যই রেজাল্টের জন্য ওয়েট না করে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পরপরই কিন্তু মেনের জন্য পড়া উচিত, কারণ মেনের সিলেবাসটা অনেকটাই বড় থাকে। সেই কারণে কিন্তু মেন মেনের পরীক্ষার কটা জন্য পেপার থাকে? মেনে অনেকগুলি পেপার থাকে, 6টি জেনারেল পেপার থাকে, এটা আমাদের একটু জানা দরকার। হুম। কম্পালসারি পেপার 6টা হয় এবং প্রত্যেকটা 200 নম্বরের হয়। এর মধ্যে বাংলা থাকে, বাংলা অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি বা সাঁওতালি এই ভাষার মধ্যে একটা নিতে হয় 200 নম্বরের। ইংরাজি থাকে পেপার 2 সকলের জন্য, সেটা নিতে হয়। পেপার 3 থাকে যেটা জেনারেল স্টাডিজ পেপার 1, সেখানে ভারতের ইতিহাস, ভারতের জাতীয়তাবাদী আন্দোলন, ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল এর উপরে হয়। এখানেও 200টি এমসিকিউ কোশ্চেন থাকে, কিন্তু বাংলা এবং ইংরাজি যেটা সেইখানে কিন্তু ডেসক্রিপটিভ লিখতে হয়, মানে বাংলা ইংরেজিতে রিপোর্ট লেখা, পেসি লেখা, লেটার লেখা, তাহলে দুই এই ধরনের ধরনেরই কাজ থাকে, থাকে। ডেসক্রিপটিভ, অবজেক্টিভ, দুই দুটোই ধরনেরই থাকে। থাকে। পেপার 4 যেটা হয়, পেপার 4 থাকে সেটা জেনারেল স্টাডিজ পেপার 2, সেখানে বিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি, পরিবেশ, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলীর উপরে এখানেও কিন্তু 200 নম্বরের 200টি এমসিকিউ থাকে। পেপার 5 যেটা সেটা হচ্ছে ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, ভারতের রিজার্ভ ব্যাংকের কার্যাবলী তার উপরে হয়, এবং এটিও কিন্তু 200টি কোশ্চেন থাকে 200 নম্বরের, সবগুলিতেই নেগেটিভ মার্কিং থাকে। পেপার 6 সেখানে পাটিগণিত এবং রিজনিং এর উপরে হয়, এটাতেও 200টি কোশ্চেন থাকে এবং তার 3 ঘন্টা সময় থাকে, তার মধ্যে এটা করতে হয়। সাধারণত সময়ের খুব সংকট হয়ে যায় এই পেপারটিতে, পাটিগণিত এবং রিজনিং। বাড়িতে প্র্যাকটিস করা খুব দরকার অঙ্ক এবং রিজনিং, না হলে কিন্তু 200টি সমস্যা মানে 100টি অঙ্ক এবং 100টি রিজনিং এর কোশ্চেন 3 ঘন্টার মধ্যে করে সেটাকে এমসিকিউ সলভ করা খুব টাফ হয়ে যায়। সেটা কিন্তু আপনাদের একটু ভালো করে পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এইগুলো হচ্ছে এমসিকিউ। এর সঙ্গে আরো ব্যাপার আছে, সঙ্গে অপশনাল পরীক্ষা থাকে। হ্যাঁ, সেই অপশনাল অপশনাল, যে সাবজেক্ট গুলো থাকে তার নাম্বার কিরকম, কিসের বেশি আচ্ছা, ওঠে? অপশনালের ব্যাপারটা হচ্ছে অপশনালটা কিন্তু ডেসক্রিপটিভ, মানে অপশনালেরও 2টো পেপার থাকে 200 200 400 নম্বরের, 3 ঘন্টা করে প্রত্যেকটা পেপারের পরীক্ষা হয়, এবং এখানে কিন্তু একটি সাবজেক্ট নিতে হয়। মোট 37টি সাবজেক্ট আছে। এই 37টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি আপনাকে নিতে হয়, তার 2টি করে পেপার থাকে। এখানে সাধারণত অনার্স লেভেলের মতো সিলেবাস ধরা হয়, এবং প্রত্যেকটা সাবজেক্টেরই সিলেবাসে কি কি আছে সেটা কিন্তু পিএসসির ওয়েবসাইটে দেওয়া আছে। পিএসসি যে ডব্লিউবিসিএস এর সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে আছে। যে কোনো একটি আপনার ভালো লাগা সাবজেক্ট এখানে নেবেন আপনি, এবং এই পরীক্ষার যে আমি নাম্বারটা বললাম এখানে কিন্তু বাংলা, ইংরাজি এবং অপশনালের 2টো পেপার, মোট 4টে পেপার ডেসক্রিপটিভ, অর্থাৎ এখানে 4টে পেপারে যে 200 নম্বর করে থাকে 800 নম্বর, এই 800 নম্বর ডেসক্রিপটিভ এবং 4টি পেপার হচ্ছে এমসিকিউ, 800 নম্বর এমসিকিউ। অর্থাৎ মেন পরীক্ষাটাতে দুটোই কিন্তু আছে, মানে অর্ধেকটা হচ্ছে ডেসক্রিপটিভ এবং অর্ধেকটা হচ্ছে অবজেক্টিভ। তো অবজেক্টিভের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকে, এবং বাংলা ইংরেজির ক্ষেত্রেও নেগেটিভ থাকে। সেই ক্ষেত্রে কোনো প্রার্থী তার নাম ডিসক্লোজ করে দিলে, অর্থাৎ সেখানে লেটার লিখতে গিয়ে তার নাম ঠিকানা দিয়ে দিলে সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং আসতে পারে। এই কারণে ফিক্টিশিয়াস নেম দিয়ে সাধারণত লেটার লেখা উচিত, বা কখনোই পেপারের মধ্যে কারো নাম লেখা উচিত নয়। এখানে কিন্তু এই 400 নম্বরটা অনেকটা স্কোর করা যায় এই যারা ভালো লিখতে পারে তাদের ক্ষেত্রে। আর অবজেক্টিভের ক্ষেত্রেও যারা এমসিকিউ ভালো দক্ষ আছে তাদের ক্ষেত্রে নেগেটিভ নম্বর না করে এখানে অনেকটা স্কোর করে নেওয়ার সম্ভব আছে। আর ডব্লিউবিসিএস পরীক্ষার যে প্রস্তুতি নেওয়ার জন্য বাংলা নাকি ইংরেজি মাধ্যমের বই পড়া বেশি বাঞ্ছনীয়? সেই ক্ষেত্রে এখন পরীক্ষাটা কিন্তু কোশ্চেনটা ইংলিশে হয়, মানে ডব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার কোশ্চেন ইংরেজি বাংলা দুটো ভাষাতেই হয়। সেই ক্ষেত্রে যারা বাংলাতে পড়ছে তাদের ক্ষেত্রে সুবিধা হয়, কারণ বাংলা সহজেই তারা করতে পারেন। কিন্তু মেন পরীক্ষার কোশ্চেনটা কিন্তু পুরোটা ইংরেজিতে হয়, অর্থাৎ এখানে আমি আগেই বলেছি 800 নম্বরের এমসিকিউ আছে। সেই 800 নম্বরের এমসিকিউ এ উত্তর করতে গেলে বাংলায় কিন্তু কোশ্চেন হচ্ছে না, পুরোটা ইংলিশে কোশ্চেন হচ্ছে। সেখানে বোঝার একটা ব্যাপার থাকে, অপশনগুলো বোঝার ব্যাপার থাকে, কিছু টার্ম আছে জিওগ্রাফি, সায়েন্স, সেই টার্মগুলো যদি বাংলাতে পড়ি আমরা তাহলে কিন্তু আমরা ওই এমসিকিউটা বুঝতে হয়তো নাও করতে পারি, বা অঙ্ক সেক্ষেত্রে বাংলাতে যদি অঙ্ক করি সেক্ষেত্রে কিছু টার্ম আছে ম্যাথমেটিক্যাল টার্ম, সেগুলো আমরা বুঝতে পারবো না।
এই কারণেই কিন্তু বাংলাতে যেমন আমরা পড়ছি বোঝার জন্য, সুবিধার জন্য আমরা সবাই বেশিরভাগই বাংলা মিডিয়ামের ছাত্র, ছোটবেলা থেকে বাংলায় পড়ে এসেছি। পাশাপাশি কিন্তু ইংরেজিতেও পড়তে হবে। ইংরেজিতে না পড়লে কিন্তু এই টার্মগুলো জানা যাবে না এবং এমসিকিউ সলভ করা যাবে না। সেই ক্ষেত্রে দুটো ভাষাতেই পড়া দরকার, সম্ভব হলে ইংরেজিতেই বেশি করে পড়তে হবে। অনেক ছাত্রের অসুবিধা হয়, প্রথমে তারা বাংলা বই পড়ে নেবেন একটু বোঝার জন্য, তারপর সেই সাবজেক্টগুলো ইংলিশে পড়তে হবে। তা না হলে কিন্তু সংবিধান, অর্থনীতি বা যে কোশ্চেনগুলো হয় এমসিকিউ, সেগুলোতে ইংরেজিতে না পড়লে ইংরেজিতে উত্তর করা সম্ভব হবে না। এই কারণেই ইংরেজির সঙ্গে একটু সরগর হওয়াটা খুবই দরকার। পাশাপাশি বাংলা এখানে একটা সাবজেক্ট আছে 200 নম্বরের, সেখানে বাংলায় লেখা যায়। অপশনাল সাবজেক্ট আছে, সেখানেও বাংলায় লেখা যায়। আহ, আর অঙ্ক বাকিগুলো সব কিন্তু ইংরেজিতে কোশ্চেন হয়। এটার জন্য দুটো ভাষার উপরই দখল থাকা খুব দরকার। তবে সাবজেক্ট যে যে বইগুলো আমি মানে আমরা পড়ি, সাবজেক্টের বই, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, এইগুলো পলিটিক্যাল, পলিটি, ইকোনমি, সবগুলো কিন্তু ইংরেজিতে পড়াটা খুব দরকার হয়ে পড়ে। নাম্বারের ভিত্তিতে কিছু গ্রুপে ভাগ করা হয়, নিযুক্ত করা হয়, সেই গ্রুপগুলো কি? প্রথমেই বলে দিই যে 4টে গ্রুপ থাকে, এ, বি, সি এবং ডি। সেই ক্ষেত্রে এ এবং বি গ্রুপের জন্য অপশনাল সাবজেক্টটা পরীক্ষা দিতে হয়। অপশনাল বলতে আমি আগেই বলেছি যে একটা যে কোনো অপশনাল 37টি ভাষার মধ্যে, 37টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটা অপশনাল আমার নিতে হচ্ছে 400 নম্বরের। এই 400 নম্বরটা কিন্তু শুধুমাত্র আছে এ এবং বি গ্রুপের জন্য। বাকি গ্রুপের জন্য কিন্তু সি, ডি গ্রুপের জন্য অপশনাল না দিলেও হয়। তবে যারা পরীক্ষা দেন 4টি গ্রুপের জন্য একসঙ্গে পরীক্ষা দেন, মানে একটা পরীক্ষায় কিন্তু আমি দিচ্ছি 4টে গ্রুপের জন্য। সেই ক্ষেত্রে সি এবং ডি গ্রুপের জন্য অপশনাল নেই। আর একটা জিনিস আছে এখানে, যে ইন্টারভিউ নাম্বারটা একটু কম বেশি আছে, এটাই হচ্ছে পার্থক্য। তবে সি এবং ডি গ্রুপের চাকরিগুলো কিন্তু এ গ্রুপের চাকরি বা বি গ্রুপের চাকরির মতো অতটা ভালো নয়, মানে প্রমোশনাল স্কোপ পেয়ে তবে এই গ্রুপে আসতে হয়। আর বি গ্রুপটি কিন্তু মনে রাখতে হবে যে পুলিশ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। এ গ্রুপে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ সহ আরো কিছু চাকরি আছে, ফুড সাপ্লাই আছে, কোঅপারেটিভ সার্ভিস আছে, এমপ্লয়মেন্ট সার্ভিস আছে, এবং বাকি যে সার্ভিসটা আছে সেটা ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। এখানে বেশ কিছু পুরনো সার্ভিসকে যোগ করে এটা করা হয়েছে, যেমন এডিএসআর, সিটিও, এই ধরনের চাকরিগুলিকে একত্রিত করে একটি নতুন চাকরির নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। তো এই মূলত সার্ভিসগুলিতে নিয়োগ করা হয়। এ গ্রুপের এবং বি গ্রুপের স্যালারি মোটামুটি সেমই থাকে। সি এবং ডি গ্রুপের স্যালারি একটু কম হয় এবং ডি গ্রুপের স্যালারিটা সি থেকেও কম। ডি গ্রুপটা হচ্ছে নন গেজেটেড পোস্ট, আর বাকিগুলি গেজেটেড পোস্ট হিসেবে নিয়োগ করা হয়। আচ্ছা, এই গ্রুপগুলো যে নিযুক্ত করা হয়, এগুলো প্রিলি পর হয় নাকি মেনে না, আমি যখন অ্যাপ্লিকেশন করছি তখন আমাকে 4টে গ্রুপের অপশন দিতে হয়। তো সবাই সাধারণত 4টে গ্রুপের অপশন দেয়, এ বি সি ডি 4টেই দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে নাম্বার আমি যেভাবে পাবো, ধরা যাক আমি সমস্ত পরীক্ষা দিলাম অপশনাল সহ, আমি একটি কাট অফ মার্ক হয় প্রতি বছরই। তো সেই মার্কের উপরে গেলে আমাকে ইন্টারভিউ এ গ্রুপে ডাকা হয়। বি গ্রুপের জন্য আলাদা কাট অফ হয়, সেখানে বি গ্রুপের অনেকে সিলেকশন দেন, অনেকে দেন না, পুলিশের চাকরি অনেকে করতে চানও না। তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী তাদের ডাকা হয় এবং তারপর সি গ্রুপের চাকরির জন্য আলাদা করে ইন্টারভিউ ডাকা হয়। এই গ্রুপে যারা ইন্টারভিউ দিচ্ছেন, যারা এই গ্রুপে পেলেন না, তারা কিন্তু আর সি গ্রুপের ইন্টারভিউ আলাদা করে দিতে হয় না। সেই ক্ষেত্রে এই গ্রুপের ইন্টারভিউ ওয়েটেজের উপরেই তার সি গ্রুপের চাকরিটা হতে পারে। আবার অনেকে সি গ্রুপে নতুন করে ডাকও পান, তারা সির ইন্টারভিউ দেন। এভাবে আলাদা করে ডি গ্রুপের ইন্টারভিউ ডাক পান, যারা সি থেকেও পেলেন না তারা আবার ডির জন্য ডাক পান। ন্যাচারালি এ গ্রুপের যারা দেন সাধারণত এ গ্রুপে না পেলে সাধারণত সি গ্রুপে পেয়েই যান। তো কোনো গ্রুপে এ গ্রুপে ডাক পাওয়ার পর কোনো গ্রুপে পাচ্ছেন না, এরকম খুব কম আমাদের দেখতে পাই আমরা। হয়তো কোশ্চেন এসছে একটা, আমরা কোশ্চেনটা দেখে নেবো কি কোশ্চেন এসছে আমাদের দর্শক বন্ধুদের কাছ থেকে। আচ্ছা, এটা খুব ভালো একটি কোশ্চেন এসছে। বলে দিন আপনি কোশ্চেন। হ্যাঁ, কত ধরনের চাকরির প্রস্তুতি নিতে পারবে কলেজ পাশ করে? আমি এটা জাস্ট স্যার করতে যাচ্ছিলাম যে পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েশন করতে করতে এই প্রস্তুতি কি নেওয়া যেতে পারে? কলেজ পাস করা অর্থাৎ গ্র্যাজুয়েশন, তো ভারতবর্ষের বেশিরভাগ চাকরি কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতাতেই আছে। এটা একদম সিভিল সার্ভিস সিভিল সার্ভিস পরীক্ষা যেটা ইউপিএসসি, সেটাও কিন্তু যে কোনো গ্র্যাজুয়েট দিতে পারে। ডব্লিউবিসিএস পরীক্ষা দিতে পারেন এবং ক্লার্কের চাকরি সাধারণত মাধ্যমিক পাস যোগ্যতাতে হয়, সেগুলোও দিতে পারেন। অর্থাৎ একজন গ্র্যাজুয়েট প্রচুর রকমের চাকরির পরীক্ষা দিতে পারে। যে পেপারগুলো বেরোয় চাকরির জন্য বা যে ওয়েবসাইটগুলি আছে চাকরির জন্য, কিছু অ্যাপও আছে মোবাইলে এখন। তো যদি এগুলো আপনারা মোবাইলে রেখে দেন, প্রতি সপ্তাহে দেখবেন একটা নতুন করে পেপার বেরোয়। এমপ্লয়মেন্ট নিউজ হতে পারে ইংরেজিতে, বা বাংলাতে কর্মক্ষেত্র, কর্মসংস্থান, এরকম অনেক পেপার আরো আছে, তার নাম আমি বললাম না। হ্যাঁ, এই পেপারগুলিতে কিন্তু প্রচুর চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়।
তার দেখবেন বেশিরভাগটাই কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতার মধ্যে আছে, কিছু টেকনিক্যাল পোস্ট আছে যেগুলিতে আলাদা করে টেকনিক্যাল যোগ্যতা লাগে। তাছাড়া কিন্তু সাধারণ যে চাকরি অর্থাৎ ক্লারিক্যাল চাকরি, ব্যাংক হতে পারে, রেল হতে পারে, পিএসসি হতে পারে, এসএসসি হতে পারে, ইউপিএসসি হতে পারে, সমস্ত চাকরি কিন্তু গ্র্যাজুয়েট যোগ্যতার মধ্যে হয়। এখানে অনেকগুলি পরীক্ষা আছে, যেমন এমটিএস পরীক্ষা আছে, আরআরবি এনটিপিএস পরীক্ষা আছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ব্যাংকের ক্লারিক্যাল পরীক্ষা আছে, ব্যাংক পিও আছে। এই সমস্ত চাকরি কিন্তু গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা দিতে পারে। এবং শুধুমাত্র আমি এটা বলবো না যে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্যই পড়াশোনা করো, একটা তোমার ড্রিম জব থাকবে। তুমি একটা চাকরির জন্য স্বপ্ন দেখবে যে এই চাকরিটা আমাকে পেতে হবে, তার জন্য আমাকে সবকিছু করতে হবে, আমাকে এটা পেতেই হবে। তার জন্য তুমি তোমার জান প্রাণ লড়িয়ে দাও, কিন্তু পাশাপাশি তুমি অন্য পরীক্ষাগুলি দাও। কারণ আমি দেখেছি ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য যারা পড়াশোনা করেন তারা কিন্তু মানে এর যা সিলেবাস আছে সেটা অনেকগুলো চাকরি কভার করে যায়, মানে সমস্ত ক্লারিক্যাল চাকরি কভার করে যায়। অঙ্কটা একটু ভালো করে করলে স্টাফ সিলেকশন কমিশনের চাকরি কভার করে যায়, গ্র্যাজুয়েট লেভেলের চাকরি। তো আমার মনে হয় না যে কোনো একটা চাকরির জন্য আমি পড়বো, অনেকগুলি চাকরির জন্য পড়লে কিন্তু একটা না একটা চাকরি পাওয়া যায়। এবং আমি অনেকেই দেখেছি তারা সিভিল সার্ভিসকে পাখির চোখ করে পড়ছে, তারা কিন্তু অনেকগুলি চাকরি পেয়েছে বা একটা না একটা চাকরি তারা পেয়েছে, এটা কিন্তু বলাই যায়। যদি কেউ খুব ভালো করে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়, সে একটা না একটা চাকরি কিন্তু পাবে, এটা বলে দেয়। স্যার, প্রিলি আর মেন্সের মধ্যে যে তফাৎ থাকছে, ওই সময়ের মধ্যে মেন্সের বলছেন অবজেক্টিভও থাকবে, তার সঙ্গে ডেসক্রিপটিভ থাকবে। তো যে প্রিপারেশন নিবে সেটি প্রিলির জন্য যখন পড়বে একই সাথে মেনের জন্য প্রিপারেশন নিতে থাকবে। হ্যাঁ, অবশ্যই। কারণ যদি আমি দেখি যে পিড়িতে যে বললাম 8টা সাবজেক্ট আছে, কি কি সাবজেক্ট একবার যদি আবার বলি, ইতিহাসের উপরে আছে 50টা নম্বর, ইতিহাস এবং ন্যাশনাল মুভমেন্ট। ভারত পশ্চিমবঙ্গের জিওগ্রাফি আছে, ইকোনমি পলিটি আছে, ইংলিশ আছে, সায়েন্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এই জিনিসগুলোই কিন্তু মেন্সে আছে। মেন্সে যে কম্পালসারি পেপারগুলো আছে, এমসিকিউ পেপার, সেগুলো কিন্তু সবই এই সাবজেক্ট এগুলোর উপর বেস করে। তো একটু যদি ডিপলি পড়া যায় প্রথম থেকেই সাবজেক্ট ধরে ধরে, তাহলে প্রিলি এবং মেন একসঙ্গে প্রিপারেশন হয়ে যায়। পাশাপাশি মেন্সে কিছু বিষয় নতুন আছে, যেমন অ্যারিথমেটিক, যেটা প্রিলিতে ছিল না, সেটা আছে, অঙ্ক, পাটিগণিত। লেখা একটা ব্যাচিং, বাংলা বাংলা লিখতে হচ্ছে, ইংরাজি লিখতে হচ্ছে, ডেসক্রিপটিভের ডেসক্রিপটিভ যেটা। সেটা লিখতে হচ্ছে, অপশনালটা লিখতে হচ্ছে। এছাড়া কিন্তু বাকিগুলি পিলির সঙ্গে সেমই আছে। তফাৎ থাকে কি, যে পিলির যে কোশ্চেন হয় সেটা ডেপথ একটু কম থাকে, এবং মেন্সের যে কোশ্চেন হয় সেটা একটু ডেপথে হয় সেই সাবজেক্টগুলোর উপরেই। তো প্যারালালি পড়া সম্ভব। স্যার, এবারে শুনছি যে সামনের বছর যে ডব্লিউবিসিএস পরীক্ষা হবে তার প্যাটার্নও বদলাবে এবং সিলেবাসও বদলাবে, এটা কতটা সত্যি? এখনো কিন্তু প্যাটার্ন বদলানোর ব্যাপারটা ফাইনালাইজ আগের জায়গায় যায়নি। একটা প্রপোজাল আছে, সবাই সেটা জানেন, যারা পরীক্ষা দেন তারা সেটা অনেকেই জানেন। তো সেই ক্ষেত্রে এই বছরে হবে কিনা সেটা কেউই শিওর নয়। এই বছর আমি বলবো যে যারা পড়াশোনা করছে দীর্ঘদিন ধরে, তারা এই বছরে কনভেনশনালের মতো করেই পড়া যেতে পারে। নতুন যারা প্রিপারেশন নেবে সেক্ষেত্রেও মানে পড়াটাকে একটু ডাইভার্সিফিকেশন করতে হবে, দুটোর জন্যই তারা প্রিপারেশন নেবে থাকবে। কারণ যে কোনো দিন হয়তো ভবিষ্যতে বদলাতে পারে সিলেবাস। হুম, তো হুম। যেটা হতে পারে প্রপোজাল আছে, সেটা একটু আমি বলে দিচ্ছি যে নতুন প্যাটার্নে কি হতে চলেছে। কিন্তু এখনো কিন্তু সেই চেঞ্জেসটা আমাদের আসেনি, সেটা মাথায় রাখতে হবে। এখনো পর্যন্ত পুরোনো যে পদ্ধতি আমি বললাম এতক্ষণ ধরে, যে প্রিলিমিনারি 200 নম্বরের, তারপর মেন্সে 800 নম্বরের এমসিকিউ, 800 নম্বরের ডেসক্রিপটিভ থাকছে, সেরকমই হবে হয়তো। বা যদি চেঞ্জেস হয় সেটা একটুখানি বলে দিই। সেই ক্ষেত্রে নতুন প্যাটার্নে যেটা থাকছে, যে আপনারা সবাই জানেন যে যারা সিভিল সার্ভিস পরীক্ষা দেন ইউপিএসসি, সেই ক্ষেত্রে একটা প্রিলিমিনারির সঙ্গে সিস্যাট পরীক্ষা আছে। সেই সিস্যাট পরীক্ষাটা কি না, এটা একটা অ্যাপটিটিউড টেস্ট থাকে, একটা প্রিলিমসের সঙ্গে যোগ হতে পারে। সেটা কিন্তু নাম্বার কাট অফের সঙ্গে অ্যাড হচ্ছে না, সেটা থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে নতুন করে মেন্সেও কিছু একটা ভাষা নতুন করে যোগ হচ্ছে, ল্যাঙ্গুয়েজ গ্রুপ, সেটাও কিন্তু কাট অফ যোগ হচ্ছে না। এইটা একটু মাথায়, নম্বরের সঙ্গে যোগ হচ্ছে না। বাংলা এবং ইংরেজি একটি পরীক্ষা দিতে হচ্ছে 300 নম্বরের মেন্সে, সেটাও কিন্তু নম্বরের সঙ্গে যোগ হবে না। তো আমরা একটু ডিটেলসে যদি যাই, তাহলে সেটা দেখবো যে প্রিলিমিনারিতে দুটো পেপার থাকবে। এটা কিন্তু এখনো শিওর নয় থাকবে কিনা, থাকতে চলেছে, কারণ ধরে নেবেন না যে এবছর থেকেই থাকবে। সেক্ষেত্রে 200 নম্বরের দুটি পেপার, একটি পেপার থাকছে জেনারেল স্টাডিজ পেপার 1 এবং পেপার 2। আর পেপার 1টা হচ্ছে আগের মতো 200 নম্বরের পরীক্ষা, 25টি করে নম্বরের আছে, 8টা বিষয়, এমসিকিউ থাকবে 8টা বিষয়ের উপরে। আর এই পেপারের ভিত্তি করেই কিন্তু কাট অফ তৈরি হবে। এবং পেপার 2 যেটা আছে, সেটা হচ্ছে ইউপিএসসি সিভিল সার্ভিসের যে সিস্যাট পেপার আছে সেটার মতো করে হচ্ছে, এটা কোয়ালিফাইং। এখানে কম্প্রিহেনশন টেস্ট, রিজনিং, সিচুয়েশন অ্যানালিসিস ইত্যাদি জিনিস থাকছে। এটা কিন্তু
শুধুমাত্র কোয়ালিফাইং, অর্থাৎ 33% মার্কস পেলেই হবে এখানে। এটা পাস করতে হবে। এটার নম্বর বেশি পাওয়া বা না পাওয়ার উপর নির্ভর করছে না, শুধুমাত্র পাস করলে তবেই পেপার ওয়ানের খাতাটা দেখা হচ্ছে, তার কাট অফ নেওয়া হচ্ছে। মেইন পরীক্ষার নাম্বার বেড়ে যাচ্ছে। এতদিন ছিল 1600 নম্বরের মতো পরীক্ষা হতো, নতুন সিলেবাস হলে সেটা 2000 নম্বর হচ্ছে। আগে 800 নম্বরের এমসিকিউ ছিল, 800 নম্বর ডেসক্রিপটিভ ছিল, এখন পুরোটাই ডেসক্রিপটিভ হতে চলেছে। কি কি থাকবে একটু দেখে নিই। পেপার 1 বাংলা বা নেপালি এই পেপার থাকছে। পেপার 2 ইংরাজি, এই দুটি পেপারে 300 করে থাকছে 600 নম্বর। এই 600 নম্বর কিন্তু কোয়ালিফাইং, অর্থাৎ এই 600 নম্বরে পাস করতে হবে, 33% মার্কস পেতে হবে, এবং এই পরীক্ষার নাম্বার কিন্তু কোনোভাবেই মেন্সের সঙ্গে যোগ হবে না, এটা শুধুমাত্র কোয়ালিফাইং। এটাতে পাস করলে তবে পরের খাতাগুলি দেখা হবে, এটা মাথায় রাখতে হবে। মেনে যে জিনিসগুলো নাম্বার যোগ হবে সেটা বলছি। সেখানে যেটা থাকছে, ইংরাজি প্রবন্ধ থাকছে এক পেপার 1-এ, সেটা এবং কম্পোজিশন থাকছে 250 নম্বরের ইংরেজি। এটা কিন্তু ইংরেজি নম্বরটা বেড়ে গেল 250 নম্বর, এবং এটা মেন নম্বরের সঙ্গে যোগ হবে, মেনের যে নাম্বার তার সাথে। পেপার 2 পশ্চিমবঙ্গের হেরিটেজ ও কালচার 250 নম্বরের থাকবে, এটা একদম নতুন যোগ হলো। ইউপিএসসি তে ভারতবর্ষের কালচার হেরিটেজ একটি পেপার আছে, সেটারই মতো করে পশ্চিমবঙ্গের হেরিটেজ এবং কালচার 250 নম্বরের। এটার জন্য খুব ভালো করে পড়াশোনা করা দরকার, জেলার সম্বন্ধে ভালো করে জানা দরকার। পেপার 3 এটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 1 ইতিহাস এবং ভূগোল 250 নম্বর, এখানেও কিন্তু ডেসক্রিপটিভ কোশ্চেন থাকছে। পেপার 4 জেনারেল স্টাডিজ পেপার 2, এখানে বিজ্ঞান, প্রযুক্তি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার ইত্যাদির উপর 250 নম্বর থাকছে, এটাও ডেসক্রিপটিভ। পেপার 5 জেনারেল স্টাডিজ পেপার 3 ভারতের অর্থনীতি এবং পলিটি অর্থাৎ সংবিধান, এর উপরে থাকছে 250 নম্বর, এটাও ডেসক্রিপটিভ। পেপার 6 পাটিগণিত এবং রিজনিং 250 নম্বর, আগে 200 ছিল, এটা বেড়ে গেল, সবগুলি কিন্তু 200 জায়গায় 250 করে হচ্ছে। অপশনাল পেপার দুটি থাকছে, পেপার 7 এবং 8। এখানে অপশনাল পেপার 1 এবং পেপার 2 আগে ছিল 200 নম্বর করে, এখন যদি চেঞ্জেস হয় সেই ক্ষেত্রে 250 নম্বর করে 500 নম্বরের থাকছে। এই 200 নম্বরের লিখিত পরীক্ষা হবে, সবটাই ডেসক্রিপটিভ। এর ভিত্তিতে কাট অফ, এর ভিত্তিতে পার্সোনাল টেস্টে ডাকা হবে, এবং এ এবং বি গ্রুপের জন্য 200 নম্বরের ইন্টারভিউ হবে আগের মতনই। সি গ্রুপের জন্য 150 নম্বরের এবং ডি গ্রুপের জন্য 100 নম্বরের ইন্টারভিউ। যদিও কিন্তু এটা এখনো ফাইনালাইজ নয়, এটা কেউ ধরে নেবেন না। এখনো পর্যন্ত কনভেনশনাল 2013 সালের পর থেকে যে পিএসসি সিলেবাস চেঞ্জ করেছে সেই অনুযায়ী পরীক্ষা হচ্ছে, সেটাই ধরে নিয়ে পড়াশোনা করুন, এটাকেও মাথায় রাখুন, এটা আমি বলবো বারবার। অনেকেই তোমরা পাখির চোখ করে এগোচ্ছ জীবনে নিজেকে এস্টাবলিশ করার জন্য। এরকম অনেকেই দেখছো আমাদের এই অনুষ্ঠান এখন। যারা আগে ডব্লিউবিসিএস ট্রাই করেছিলে তারা অনেক কিছু জানো, কিন্তু আজকের বিষয়ে আরো নতুন কিছু তথ্য উঠে আসছে। যারা নতুন দিচ্ছ বা যারা আগে ট্রাই করেছো আবারও দিতে চাইছো, তারা সবাই শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটা দেখো, অনেক নতুন কিছু তথ্য এখানে অ্যাড হচ্ছে, স্যার আমাদের বলছেন। স্যার আরেকটি কোশ্চেন এসেছে, চাকরির প্রস্তুতি সংক্রান্ত দিক বা বই বা কোচিং সংক্রান্ত আপনি আচ্ছা, এবার আমি বলি, কোচিংটা কিন্তু ইনএভিটেবল নয়। অনেকেই মনে করে যে কোচিং নিতে পারছি না, আর্থিক সংকুলান হচ্ছে না, সময় হচ্ছে না, অনেকেই চাকরি বাকরি করেন বিভিন্ন কোম্পানিতে বা ছোট চাকরি সরকারি, অনেকেরই লক্ষ্য থাকে আমাদের ইউপিএসসি বা সিভিল সার্ভিস, আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দেয়ার। তো কোচিংটা কিন্তু ইনএভিটেবল নয়। এই মুহূর্তে ইউটিউবে প্রচুর ভালো ভালো ক্লাস ফ্রিতে পাওয়া যায়, প্রচুর এমসিকিউ এর বই মার্কেটে আছে। তারপর মেন কিন্তু পড়াশোনা করতে হবে এমসিকিউ ধরে নয়, আমি প্রথমে আবার বলি, সাবজেক্টের বই, অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, সংবিধান, সমস্ত কিন্তু সাবজেক্টের বই ধরে পড়তে হবে। এখন প্রথমে যেটা পড়া যেতে পারে, আমি একদম যারা শুরু করবে তারা মাধ্যমিকের বই, মাধ্যমিক লেভেলের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক এগুলি পড়ে নিতে হবে। তারপর মাধ্যমিকে আমাদের সংবিধান অর্থনীতিটা ছিল না আমাদের আমাদের পড়ার সময়, সেই ক্ষেত্রে সংবিধান অর্থনীতিতে কোনো এইচএস লেভেলের একটা বই পড়া যেতে পারে। এগুলি এগুলি পড়ার পর আমরা আসছি, এটা বলছি, প্রশ্ন আছে মেন্সে ভালো করতে পারছি না, আমার মনে হচ্ছে প্রতিবার এক ধাপ করে প্রশ্ন পড়ে যাচ্ছি, আসছে এখানে কিভাবে তৈরি করবো। ঠিক আছে, আমরা এটা বলছি, সবাই থাকুন। চেঞ্জ হবে কিনা সিলেবাস জানতে চেয়েছেন, এটা কিন্তু এখন অবধি আমরা শিওর নই কবে থেকে চেঞ্জ হচ্ছে, সেই কারণে কিন্তু দুরকম ভাবেই পড়ুন। যারা একদম নতুন পড়ছেন তারা কনভেনশনাল যেমন চলছে সেটার জন্য পড়ুন, প্লাস ফিউচারে যদি হয় সেই জন্য প্রিপারেশন নিন। সেইভাবে পড়াশোনাটাকে, সাবজেক্টে যদি দখল থাকে তাহলে আপনি এমসিকিউ হোক অথবা ছোট ছোট ডেসক্রিপটিভ কোশ্চেন হোক, সবটাই কিন্তু পারবেন, এটা মাথায় রাখতে হবে। কালচারের জন্য আপনাকে ইন্টারভিউ এর জন্য কিন্তু কালচারটা কিছুটা জানতেই হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের। তো সেক্ষেত্রে সেটাও ওয়েবসাইট থেকে, বিভিন্ন জেলার সরকারি ওয়েবসাইট থেকে
বা বিভিন্ন বইপত্র থেকে আপনারা এটা জানতে পারেন, কোনো পড়তে বই কি পারেন। স্যার সাজেস্ট করবেন? হ্যাঁ, বইয়ের নাম আমি বলবো না, কারণ অনেক বই আছে। আমি শুধু কি কি ধরনের বই সেটা বলে দিতে পারি। প্রথমে বলবো যে টেক্সট বুক মাধ্যমিকের, যেটা বলতে আমি ছিলাম সেটাতেই আরো এগোচ্ছি। পলিটিক এবং ইকোনমির জন্য এইচএস লেভেলের বই পড়ুন প্রথমে। তারপর আমি যেটা বলবো যে ইংরেজি ভাষায় প্রচুর বই, মানে টেক্সট বুক, কিন্তু আমি আবার বলবো এমসিকিউ বই কিন্তু প্রথমে একদমই পড়বেন না বা কিনবেনও না। টেক্সট বুক, ইতিহাসের টেক্সট বুক ইংরেজি ভাষা নিয়ে বহু পাবলিকেশনের আছে, এবং সবকটা বই কিন্তু ভালো। আমি কোনো বই খারাপ ভালো এটা বলছি না। যে কোনো একটি বই ভালো করে ফলো করুন, মানে একাধিক বই একটা সাবজেক্টের কেনার কোনো প্রয়োজন নেই। যে কোনো একটা সাবজেক্টের একটি করে বই কিনুন। টেক্সট বুক ইংরেজি ভাষায় সিভিল সার্ভিসের জন্য প্রচুর বই পাওয়া যায়, বাংলা ভাষাতেও পাওয়া যায়। তো দুটো ভাষাতেই পড়া উচিত। ইংরেজি ভাষাতে কেন জোর দিচ্ছি, কারণ এমসিকিউ কোশ্চেন ইংরেজি ভাষাতেই হয়, সেই কারণে টেক্সট বুকটা ইংরেজি ভাষাতে একটা করে পড়া দরকার। পাশাপাশি বাংলাতেও আপনারা পড়ুন। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান মানে জেনারেল সায়েন্স, পলিটি, ইকোনমি এবং ম্যাথস, রিজনিং, এইগুলোর একটা করে বই। প্রচুর বই আছে, আপনারা বইয়ের নাম ওয়েবসাইট দেখলেই দেখতে পারবেন। যে কোনো একটি করে ভালো বই কিনুন, কিনে সেটা বাড়িতে ভালো করে পড়ুন, একদম দাগ দিয়ে দিয়ে পড়ুন, তলায় আন্ডারলাইন করে বা হাইলাইট করে পড়ুন, এবং পড়ার সময় একটা করে খাতা তৈরি করুন প্রত্যেক সাবজেক্টের। হিস্ট্রির একটি খাতা তৈরি করুন, জিওগ্রাফির একটি খাতা, তারপর ইকোনমির খাতা, পলিটির খাতা, এবং খাতাগুলিতে চ্যাপ্টার ধরে ধরে আপনি ছোট 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 করে বুলেট ফর্মে লিখে লিখে রাখুন, তাহলে আপনার অনেকটা পড়াটা মনে থাকবে। আপনি যেটা বইয়ে পড়ছেন সেটাকে বুলেট ফর্মে খাতায় ছোট করে নোট নিয়ে রাখুন, এবং পরবর্তীকালে ওই চ্যাপ্টারটা যদি অন্য কোনো জায়গা থেকে পড়েন বা ইউটিউবে ভিডিও শোনেন বা অন্য কোনো বই পড়েন, এক্সট্রা কোনো পড়ে, সেই ক্ষেত্রে যদি এক্সট্রা কোনো তথ্য পান বা কোশ্চেন সলভ করার সময় কোনো এক্সট্রা তথ্য পান, সেগুলো ওখানে অ্যাড করে রাখুন। এই খাতাটা আপনি তৈরি করছেন নিজে, এটাই আপনাকে অনেকটা পরীক্ষার সময় রিভিশনে সহযোগিতা করবে। কোনো কোচিং এর নোট আপনাকে এই সহযোগিতা করতে পারবে না। আপনি নিজে বানাচ্ছেন একটি নোট ছোট ছোট করে বুলেট ফর্মে বই পড়ে, সেটা কিন্তু আপনার খুব ভালো মনে থাকবে এবং রিভিশনের কাজে দেবে। এইটা আমি করেছিলাম, এটা করে কিন্তু খুব ভালো ফলও পেয়েছিলাম। এইটা আমি এই করতে এই সবাইকে বলবো। প্রসঙ্গেই আপনি তো পড়ার ধরনটা বলে দিলেন। মোটামুটি কতক্ষণ পড়লে এরকম কাভার করতে পারবো অ্যাকচুয়ালি অনেকটা টাইম হয়তো? ধরে পড়ার থেকে আমি বলবো যে কনসেন্ট্রেট করে পড়া। আমি হয়তো পড়ছি অনেকক্ষণ কিন্তু মনে রাখতে পারছি না বা কনসেন্ট্রেট করছি না। যদি আপনি খুব কম সময়েও পড়েন, পুরোপুরি কনসেন্ট্রেশনটা বইয়ের মধ্যে দিন, এবং বই সবচেয়ে ভালো। মানে আমি দেখেছি অনেক নোটস পড়ে বা কম্পিউটার থেকে পড়ে, সবকিছু থেকে পড়ে, টেক্সট বুক কিন্তু পড়ার একটা আলাদা গুরুত্ব আছে। টেক্সট বুক পড়ে নোট তৈরি করুন নিজে, সেটা অনেক ভালো হবে। এবং টাইম দেখুন, যে যার মতন যে করে যার মতো করে কারোর কারোর 2 ঘন্টা পড়লে হয়, কারোর 6 ঘন্টা পড়লে হয়। তো আমি আমি যেটা বলবো যে টাইম যখন পাবেন তখনই পড়বেন, এটার উপরে ফোকাস করুন। মানে যতটা টাইম, আপনি অনেকে চাকরি করেন, অনেকে অন্য পড়াশোনা করেন, তার ফাঁকে হয়তো যদি আপনি 4 থেকে 5 ঘন্টা পান ফ্রি টাইম, সেটার এর উপরে কনসেন্ট্রেট করুন। সেটার সময় অন্য কিছু করবেন না, মানে একসঙ্গে কিন্তু দুটো কাজ করা যায় না। আমি যখন পড়ছি শুধুমাত্র পড়তেই হবে আমাকে। তবে আমি বিশ্বাস করি যদি 4 ঘন্টা করে কেউ সারাদিন পড়তে পারে প্রতিদিন এই পরীক্ষার জন্য, 1 বছর পড়লে নিজেদেরকে তৈরি করে নিতে পারবেন। 4 hours ইন এ ডে, এবং এটাকে 1 বছর কন্টিনিউ স্টাডি করতে হবে। এটা কিন্তু মানে মাঝে মাঝে পড়লাম আবার পড়লাম না, মানে ফিকেল মাইন্ডেড হলে কিন্তু হবে না, পুরো পড়াটাকে চালিয়ে যেতে হবে। স্যার এখানে একটা আছে আপনার ওই পার্সোনালিটি টেস্ট হয়, ওটা মেনের পর যে হয় কতদিন পর হয় মেন? আচ্ছা, এটা ভালো কোশ্চেন। আমি যখন করব পরীক্ষাটা, প্রিলিমিনারি, মেন্স এবং পার্সোনালিটি টেস্ট সবটাকে একটা হোলিস্টিক পরীক্ষা ধরে নেবো, মানে একটাই পরীক্ষা ধরবো, ধরে কিন্তু আমি পড়বো। নিজেকে যখন তৈরি করব, যেমন পিরির জন্য তৈরি করব, ঠিক তেমনই মেন্সের জন্যও তৈরি করব, পাশাপাশি পার্সোনালিটি টেস্টের জন্য তৈরি করব। সেখানে কি হয়, পিলিতে যেটা হয় সেটা হচ্ছে সুপারফিশিয়াল নলেজের টেস্ট হয়, যেখানে আপনি কতটা জানেন বিভিন্ন সাবজেক্টের উপরে, তার একটা টেস্ট হলো। কিছুটা স্কিল ডেভেলপমেন্টের টেস্ট, আপনি কতটা স্কিল আছেন, মানে যিনি এমসিকিউ সলভ করছেন। মেন্সে যেটা হয় পুরোপুরি নলেজ বেসড পরীক্ষাটা হয়, এবং এমসিকিউ এর মধ্যে অনেকটা মানে ডেপথ থাকে, কতটা আপনি জানেন সাবজেক্টগুলো নিয়ে, তার উপরে একটা টেস্ট হয়। মানে নলেজের টেস্ট আপনার কিন্তু হয়ে গেল। বাকি থাকলো আপনার অ্যাটিটিউড এবং অ্যাটিটিউডের টেস্ট। ধরুন স্কিলের টেস্টও হয়ে গেছে অনেকটা, আপনি অঙ্ক করেছেন, রিজনিং করেছেন, এমসিকিউ করেছেন, মানে নলেজ এবং স্কিলের টেস্টটা হয়ে গেল, বাকি থাকলো অ্যাটিটিউড। ম্যানেজমেন্টের ভাষায় বলা হয় KSA, নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, এই তিনটে জিনিস দরকার। এবং অ্যাটিটিউডটা কিন্তু খুব দরকারি পরীক্ষার জন্য। আপনি কতটা পজিটিভ মাইন্ডেড, কতটা আপনি এই চাকরির জন্য দিতে পারবেন। ইন্টারভিউ কিন্তু, বা ইন্টারভিউ তো বলা হয় না, এটাকে বলা হয় পার্সোনালিটি টেস্ট। আপনি কতটা এই চাকরির জন্য উপযুক্ত, সেটা কিন্তু এখানে দেখা হবে। নলেজ আপনি কতটা জানেন সেটা হয়তো আর দেখা হবে না, তবে এখানে যেটা ধরা হয় মানে কিছু কিছু বেসিক নলেজ আপনার আছে কিনা, যেমন ধরুন কনসেপশন আপনার ক্লিয়ার আছে কিনা সাবজেক্টগুলো থেকে, সেটা কিন্তু এখানে ধরা হচ্ছে। অর্থাৎ আপনি যখন যদি শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করেন, সাবজেক্টের উপরে নলেজ নেই বা বেসিক নলেজ নেই, সেটা কিন্তু রাখলে চলবে না। কিছু কনসেপশন, যেমন ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, হেভিয়াস কর্পাস, এই জিনিসগুলো আপনি জানেন কিনা, বোঝেন কিনা,
বা ডেইলি নিউজ পেপার পড়েন কিনা, কারেন্ট অ্যাফেয়ার্স, দুনিয়া কোথায় আছে, ভারতবর্ষের অবস্থান, আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান, ন্যাশনাল এম্পোরিয়ামে ভারতের অবস্থান, ইন্টারন্যাশনাল এম্পোরিয়ামে কি জানেন কিনা, খেলাধুলা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি জিনিস সম্যক ধারণা আছে কিনা এটা ধরা হয়। সেই কারণে আপনার আর একটা জিনিস ধরা হয় যে আপনি কতটা উপযুক্ত এই চাকরির জন্য। আপনাকে যদি একটা ভিডিও চেয়ারে বসিয়ে দেওয়া হয় আপনি কি করবেন, বলা হতে পারে বন্যা হয়েছে বা খরা হয়েছে বা একটা আগুন ধরে গেছে, আপনি সঙ্গে সঙ্গে কি করবেন। তো এইটা আপনার হাইপোথেটিক্যাল সিচুয়েশন আপনি ক্রিয়েট করা হয় সেখানে ইন্টারভিউ বোর্ডে। আপনি কতটা ট্যাকেল করতে পারবেন, কতটা স্ট্রেংথ আপনার আছে মেন্টাল, সেটা কিন্তু দেখা হয় ওখানে গিয়ে। আর পার্সোনালিটি কিন্তু একদিনে তৈরি হয় না। মানে আপনি যদি ভাবেন যে আমি মেন পরীক্ষা পাশ করলাম, এবার আমি একটু কোচিং এ যাই, ভর্তি হই, আমি নিজেকে একটু গ্রুম করি, এই গ্রুমিংটা কিন্তু একদিনে হয় না। এই নিজের যে গ্রুমিংটা, আপনি কথা বলতে পারার ক্ষমতা, মানুষের সামনে কেমন ভাবে আপনি নিজেকে প্রকাশ করছেন, সেই ক্ষমতা, এটা একদিনে হয় না। এর জন্য আমার মনে হয় একটা জিনিস খুব হেল্প করে, যদি আমরা ছোটবেলা থেকে এক্সটেম্পোর কন্টেস্ট, বিতর্ক প্রতিযোগিতা এগুলোতে অংশগ্রহণ করি, বা ছেলেমেয়েরা নিজেরাই বসে সব বন্ধু বান্ধবের গ্রুপ ডিসকাশন করি কোনো জিনিস নিয়ে, তাহলে এটা আমার গ্রো করে যায়। এবং বন্ধুদের কাছে মক দিতে পারেন, আপনি কোনো বিষয় নিয়ে বলতে পারেন। একটা খাতা তৈরি করতে হয়, আমি সবাইকে বলি একটা নোটবুক তৈরি করবেন পার্সোনালিটি টেস্টের জন্য। সেখানে আপনি ধরবেন যে কি কি কোশ্চেন করা হয়। কি করে জানবেন না, অনেক ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছে তারা কিন্তু নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে ইউটিউবে বা বিভিন্ন পোর্টালে। সেখানে তাদের কি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, তারা কিভাবে বলেছে, এগুলো থাকে। তো আপনি সেটা দেখুন, ফলো করুন এবং আপনি নিজের মতো করে বলুন, কাউকে কপি করবেন না যে বিসিএস টপার যে ছিল সে এইগুলো বলেছে আমাকে এটা বলতে হবে। হবি তার এটা ছিল, আমার এটা হবি হবে। হবি এটা পুরোটা নিজের ব্যাপার, আপনি একটা হবি বানাতে পারেন না। ধরুন কেউ বই পড়তে ভালোবাসে, কেউ ঘুড়ি ওড়াতে ভালোবাসে, কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে। এখন সে হয়তো দেখলো যে বিসিএস টপার বলেছে তার হবি বই পড়া, অথচ সে নিজে বই পড়ে না। সে হয়তো সিনেমা দেখতে ভালোবাসে, গান করতে ভালোবাসে, গান শুনতে ভালোবাসে। নিজের যেটা হবি সেটাই আপনি বলবেন এবং সেটার উপরে আপনাকে দু একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। সেই জন্য হবিটাকে আরো বেশি করে নার্চার করুন। এবং এই হবি কোশ্চেনটা কেন ধরা হয়, এটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে হবি কোশ্চেনটা কেন ধরা। আমার এটা যেটা মনে হয়েছে যে একটা ছেলের হবি, সে কতটা প্যাশনেট এটা তাকে বোঝানো যেতে পারে। মানে আমার হবি হচ্ছে আমি আহ, গান শুনতে ভালোবাসি, গান করতে ভালোবাসি, আমি কতটা জানি গান নিয়ে, আমার হবি নিয়ে আমি কতটা ডেপথে ঢুকেছি। অর্থাৎ আমি যদি ভবিষ্যতে একটা চাকরি পাই, একটা সিচুয়েশন অ্যারাইজ করলে বা একটা কোনো একটা হয়তো নির্বাচন এলো, আমি কতটা ডেপথে ঢুকতে পারবো, এটা কিন্তু আমার মেন্টালিটির মধ্যে থাকবে। এই কারণে হবিটা ধরা হয় এবং দেখা মানে হয় যে কথার ছেলেটি কথা নয়, এটা কতটা তার প্যাশনে। কতটা প্যাশনেট, কতটা সে ভেতরে ঢুকতে পারে, গভীরে ঢুকতে ভালোবাসে। এই ধরনের কোশ্চেন করা হয়। নিজেকে ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটাই আমরা গুছিয়ে বলতে পারি না। যদি জিজ্ঞেস করা হয় যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজের এলাকা সম্বন্ধে কোশ্চেন ধরা হয়, নিজের জেলা সম্বন্ধে ধরা হয়, জেলার ইতিহাস, ভূগোল, অর্থনীতি, জেলার কি সমস্যা আছে, জেলার কি সম্ভাবনা আছে, শিল্প, জেলার কি কি আছে, জেলার বিশিষ্ট মানুষদের নাম। এই ধরনের কোশ্চেন কিন্তু আমি দেখেছি খুব করা হয়। এগুলো একটু আমাদের প্রথম থেকেই তৈরি করা দরকার এবং একটা খাতা তৈরি করে কি কি কোশ্চেন হতে পারে আর তার কি উত্তর আমি বলবো সেটা নোট করা যেতে পারে। এক্ষেত্রে কিন্তু দুটো ভাষাতেই তৈরি করতে হয়, কারণ ইন্টারভিউটা অনেক সময় বাইলিঙ্গুয়াল হয়, অর্থাৎ ইংরেজি এবং বাংলাতে। তো দুটো ভাষাতেই আপনারা তৈরি করুন। ইংরেজি ভাষাতেও কিছুটা উত্তর দেওয়ার ক্ষমতা থাকতে হবে। যেমন ইন্ট্রোডিউস ইউরসেলফ যদি বলা হয়, আপনি আগে থেকে যদি মনের মধ্যে, মাথার মধ্যে ভেবে রাখেন বা খাতায় লিখে রাখেন, তাহলে আপনার বলতে সুবিধা হবে। হোয়াট ইজ ইউর হবি, সে সম্বন্ধে বলতে ইংরেজিতেও সুবিধা হবে, আপনার জেলা সম্বন্ধে বলতে সুবিধা হবে। একটু ইংরেজিতে এবং বাংলাতে দুটো স্পোকেন ভাষাতেই তৈরি পাওয়ারটা করে না রাখবেন। থাকলে বলতে অসুবিধা নেই। বাংলাতেও কিন্তু নিজেকে গুছিয়ে বলতে পারতে হবে, এটা ইংরেজি বা বাংলা দুটো ভাষাতেই নিজের সম্বন্ধে বা কোনো ঘটনা সম্বন্ধে গুছিয়ে বলার একটা দক্ষতা অর্জন করতে হবে। আমরা জানলাম যে পার্সোনালিটি টেস্ট কি, এবং কথার মাঝেই স্যার বলে দিলেন যে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত। আচ্ছা স্যার, পার্সোনালিটি টেস্টে কেউ যদি প্রথমবার উত্তীর্ণ না হয়, তাকে কি আবার প্রিলিমিনারি হ্যাঁ, দুটোই দিতে একদমই হবে? তাই। যদি এই পরীক্ষাটা একটা, আমি আগেই বলেছি এটা কন্টিনিউয়াস একটা পরীক্ষা, কিন্তু প্রিলিমিনারি, মেন্স এবং পার্সোনালিটি টেস্ট সবটা মিলিয়ে একটা পরীক্ষা। আপনাকে তিনটে ধাপই পেরোতে হবে। এমন নয় যে আপনি এবছর প্রিলি পাস করলেন, আমাকে পরের বছর আর প্রিলি দিতে যাবেন, তা কিন্তু না। আবার আপনাকে প্রথম থেকে শুরু করতে হবে। ধরা যাক একজন ক্যান্ডিডেট প্রিলিমিনারি পাস করলো, মেন্সেও সে ডাক করলো ইন্টারভিউ, তারপর সে কোনো কারণে ইন্টারভিউ দেওয়ার পর কোনো চাকরি পেলেন না, তাকে কিন্তু আবার পরের বছর পিলি দিতে হবে, আবার পিলি ক্র্যাক করতে হবে, মেন্স দিতে হবে, আবার মেন্সে কাট অফ অর্জন করতে হবে, তারপর তাকে গিয়ে পার্সোনালিটি টেস্টে সে রাখতে হবে এবং পার্সোনালিটি টেস্ট দেওয়ার পর সে চাকরি পাবে। একদম ফাইনাল অবধি তাকে যেতে হবে। তিনটে ধাপই খুবই গুরুত্বপূর্ণ ভাবে তাকে সামনের দিকে লক্ষ্য সবটাই রাখতে যেতে হবে। হবে। আচ্ছা, এই অপশনাল যে সাবজেক্টটা থাকে ওটা কি বাংলাতে উত্তর দেওয়া সম্ভব, মানে দেওয়া হ্যাঁ, যায়? অবশ্যই দেওয়া যায়। বাংলা বা ইংরেজি যে কোনো ভাষাতেই উত্তর দেওয়া সম্ভব। সেই ক্ষেত্রে কিন্তু সবটাই বাংলা দিতে হবে। কেউ যদি অপশনাল একটা, শুধুমাত্র একটা পেপার বাংলায় দিচ্ছে, একটা ইংরেজি, এরকম না করে দুটো পেপার বাংলাতে বা দুটো ইংরেজিতে
যারা বিশেষ পরীক্ষা দেন অনেকে একসঙ্গে ইউপিএসসি পরীক্ষাও দিতে চান, তাহলে একসঙ্গে কি দেওয়া সম্ভব? অবশ্যই দেওয়া সম্ভব। সিলেবাস মোরালে সেম আছে, একটু বেশি ভাবে পড়াশোনা করতে হয় কারণ কম্পিটিশন বেশি আছে, এবং আমাদের যে নতুন সিলেবাসটা হয়ে যায় তাহলে কিন্তু সেটা একদম ইউপিএসসির মতোই হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা ছেলে মেয়েদের ইউপিএসসি হয়তো আমরা বেশি করে দেখতে পারবো, কারণ একটা পড়া একরকম প্রিপারেশন নিয়ে দুটো পরীক্ষা দিতে পারবে। এখনো যে সিলেবাস আছে, কেউ যদি খুব ভালোভাবে টেক্সট বুক পড়ে সে দুটো পরীক্ষা কিন্তু দিতে পারবে। আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি। তার কাছ থেকে অনেক প্রশ্ন উত্তর জানলাম। দর্শকদের মধ্যে থেকে যদি কেউ কিছু জানতে চান এর মধ্যে জানাতে পারেন। স্যার, এই পরীক্ষার ব্যাপারে আপনার আরো কিছু প্রাসঙ্গিক থাকে? আচ্ছা, এই পরীক্ষার ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে অনেকেই জানতে চান যে কাট অফ মার্কস। এখন কাট অফ মার্কস কিন্তু নির্ভর করে পোস্টে সোজা হচ্ছে বা কঠিন হচ্ছে তার উপরে। বিভিন্ন বছরে বিভিন্ন রকম কাট অফ। আমরা যদি দেখি যে 2022 সালের কাট অফটা অনেকটা বেশি, আবার কোনো বছরে হয়তো কমে যেতে পারে, 21-এ কম ছিল। এটা নিয়ে ধারণা করার কোনো জায়গা নেই যে কাট অফ মার্ক কোন বছরে কত হবে। সাধারণত দেখা যায় যে 130 কাট অফ মার্ক উঠেছে বিইতে লাস্ট ইয়ারে। তো 130 জেনারেল মার্কস পেলে হয়তো এরকম দাগ পাওয়া যেতে পারে। সেই কারণে আপনি হয়ে কিন্তু করবেন। এই কাট অফ বেশি বলে আপনি অনেক বেশি অ্যান্সার করলেন, অথচ অনেক ভুল নম্বর পেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নেগেটিভ মার্কিং চলে আসতে পারে। এটা মাথায় রাখবেন। অবশ্যই নেগেটিভ মার্কিং এর বিষয়টি মাথায় রেখে অ্যান্সার করবেন। মেন্সেও তাই, মেন্সেও নেগেটিভ আছে, সেই ক্ষেত্রে 800 নম্বরের এমসিকিউ আছে। এখানে একটা স্কোরিং এর জায়গা আছে অঙ্ক এবং রিজনিং, যেখানে 200টি কোশ্চেনের মধ্যে চেষ্টা করলে 180-90 খুব সহজেই পাওয়া যায়। একটু প্র্যাকটিস বেশি করে করতে হবে, এবং এই অঙ্ক রিজনিং এর প্র্যাকটিসটা আপনাকে অনেক অন্য অন্য চাকরির দরজা খুলে দেবে। যেমন এসএসসি গ্র্যাজুয়েট লেভেল, এসএসসি এমটিএস চাকরি আছে, এবং ক্লারিক্যাল চাকরি আছে, সেগুলির সুবিধা হবে। রেলের চাকরির সুবিধা হবে, ব্যাংকের চাকরির সুবিধা হবে। তো আমার মনে হয় যে অঙ্ক এবং ইংরাজি এই দুটো জিনিস আমাদের খুব ভালো করে জানতে হবে, তাহলে কিন্তু অনেকগুলি চাকরি আমরা পেতে পারবো। এই দুটিই কিন্তু আমাদের ভয় থাকে অনেকের, অঙ্ক এবং ইংরাজি। এই দুটিকে অবজ্ঞা করে বা দুটিকে ভয় পেয়ে কোনোভাবেই কিন্তু চাকরি পাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে মনে রাখবেন, একটা ইকুয়াল স্টাডি নয়, ইকুয়াল লেভেল স্টাডি। আমরা যে সাবজেক্টে দুর্বল সেখানে আমাকে কিন্তু বেশি টাইম দিতে হবে, এবং যেটাতে আমি খুব মানে ভালো পারি সেখানে কম টাইম দিলেও হবে। কিন্তু ছেলেরা করে উল্টো। ধরা যাক আমার জিকে পড়তে ভালো লাগে, কারেন্ট অ্যাফেয়ার্স করতে ভালো লাগে, আমি সারাদিন কারেন্ট অ্যাফেয়ার্স করছি বা বেশি সময়টা পড়ছি, পেপার পড়ছি সারাদিন ধরে, কিন্তু অঙ্ক করছি না, ইংরেজিটা ভালো করে জানছি না। এটা না করে যেটা আপনি দুর্বল সেটাতে আপনি বেশি টাইম দিন। এটাকে বলা ইকুইটেবল স্টাডি। টাইম ম্যানেজমেন্টটা খুব দরকার এখানে। পরীক্ষার ক্ষেত্রেও এরকম দরকার, পরীক্ষার হলে ঠিক পড়াশোনার ক্ষেত্রেও দরকার। আপনি আপনার পড়াশোনাটাকে মানে যতটুকু সারাদিনে পড়তে পারছেন সেটাকে ডিভাইড করুন সাবজেক্ট অনুযায়ী, বা আপনি একটা সপ্তাহকে ডিভাইড করুন বা মাসকে ডিভাইড করুন, করে আপনি ইকুইটেবল টাইম সব সাবজেক্টের জন্য দিন। এবং দেখুন যেন সব সাবজেক্টগুলি কোনোটাই যেন এড়িয়ে না যায়, সেটাকে আপনাকে দেখতে হবে। সবগুলি গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে, এখানে অনেকগুলি সাবজেক্ট আছে। আর রেজাল্ট অনেকে হীনমন্যতায় ভোগে। ধরুন অনেক ছেলে মেয়ে আছে যারা খুব ভালো রেজাল্ট করেছেন একাডেমিক কেরিয়ারে, তারা হয়তো বরাবর 75% উপরে মার্কস পেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তার চাকরির ক্ষেত্রে এসে পিছিয়ে পড়ছেন। আবার একটা ছেলে সাধারণ মানের ছেলে, সে চাকরির পরীক্ষার জন্য খুব ভালো করে পড়াশোনা করছে। এটা নিয়ে ঘাবড়াবেন না, সবার জন্যই চাকরি আছে একই রকম। এখানে কোনো আলাদা করে কিন্তু ইন্টারভিউ আপনি কোনো ফেসিলিটি পাবেন না যে আপনি খুব ভালো নাম্বার পেয়েছেন বরাবর তার জন্য আপনি ইন্টারভিউ ফেসিলিটি পাবেন, এরকম ভাবার কোনো কারণ নেই। বা আপনি কম পেয়েছেন বলে আলাদাভাবে দেখবে, কোনো ভাবার দরকার নেই। আপনার নলেজ, অ্যাটিটিউড এই দুটোই কিন্তু পার্থক্য করে দেবে। সেই জন্য নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড এই তিনটির উপরে গুরুত্ব দিন, তাহলেই আপনি চাকরি পাবেন। আর নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করবেন অবশ্যই। এবং শুধু একটা পরীক্ষার কথা না ভেবে আপনারা বেশ কয়েকটি পরীক্ষার জন্য একসঙ্গে প্রিপারেশন নিতে পারেন। এবং অবশ্যই যারা ডব্লিউবিসিএস দেবেন ভাবছেন, আমি তাদের অনুরোধ করবো প্যারালালি ইউপিএসসি দেওয়ার জন্য ভাবুন। দুটো পরীক্ষাই কিন্তু খুবই ভালো পরীক্ষা, এবং দুটো পরীক্ষার সিলেবাস মোরালেস এভাবে আছে। তো সেই ক্ষেত্রে প্রথম থেকেই যদি পাখির চোখ করে আপনি ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস দুটোর জন্যই পড়েন, তাহলে মনে হয় আপনার পেতে সুবিধা হবে। যারা নতুন গ্র্যাজুয়েশনের মধ্যে আছেন বা গ্র্যাজুয়েশন করছেন, তাদেরকেও বলবো আপনারা এখন থেকেই গ্র্যাজুয়েশনের পড়ার ফাঁকে ফাঁকে যে টাইমটুকু পাচ্ছেন, সেই টাইমটুকুতে আপনারা বিসিএস এর জন্য বা ইউপিএসসির জন্য পড়াশোনা করতে পারেন। এতে করে আপনার মেন পড়াশোনার হয়তো খুব একটা ক্ষতি হবে না। শুধু স্বপ্নটা দেখুন। আমি গার্জেনদের জন্য বলবো আপনার ছেলে মেয়েদেরকে স্বপ্ন দেখান, টিচারদেরকে বলবো আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে স্বপ্ন দেখান, যেন তারা তাদের এই ডিগ্রি কাজে লাগাতে পারে। আমরা রবি ঠাকুরের ভাষাতে একটা কথা বারবার বলি যে আমাদের শিক্ষাকে আমরা বহন করে নিলাম, শিক্ষাকে বাহন করতে পারি না। তো আমরা যেন শিক্ষাকে আমাদের কেরিয়ারে কাজে লাগাই, শুধুমাত্র শিক্ষাকে ক্যারি না করি। শিক্ষার আমরা বাহক হয়ে গেলাম, শিক্ষাকে বহন করলাম, কিন্তু শিক্ষাটাকে আমরা বাহন করতে পারলাম না।
সেটাকে আমাদের কেরিয়ারে কাজে লাগাতে পারলাম না, সেটা কিন্তু যেন না হয়। আপনারা অবশ্যই খুব ভালো করে পড়ুন, পড়াশোনা চাকরি হচ্ছে এখনো। নিজেকে যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আমরা সফল হবই। আমরা আমাদের ব্যাংক, পোস্ট অফিস, রেল স্টেশনে গেলে অনেক অবাঙালি ছেলেরা আমাদের পরিষেবা দিচ্ছে, কিন্তু আমরা একটা সময় বাংলায় সিভিল সার্ভিসের পদ দেখিয়েছিল, প্রথম সিভিল সার্ভেন্ট বাঙালি ইউপিএসসি সিভিল সার্ভেন্ট সত্যেন্দ্রনাথ ঠাকুর। সুভাষচন্দ্র বসু ছিলেন আমাদের সিভিল সার্ভেন্ট, কিন্তু এই মুহূর্তে আমরা এটাতে পিছিয়ে আসছি। আমরা যদি চেষ্টা করি আমাদের ছেলেমেয়েরা আবার ইউপিএসসি তে অনেক সংখ্যায় আসবে, এটা আমরা করতেই পারি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোচিং সেন্টার খোলা হয়েছে, সরকারি কোচিং সেন্টার এটিআই সেটা আছে, সেটি শাখা প্রত্যেকটি জেলাতে আছে, সেখানে ইউপিএসসির জন্য ছেলেমেয়েদেরকে কোচিং দেওয়া হচ্ছে। আপনারা চেষ্টা করুন সেখানে পরীক্ষা দিয়ে ভর্তি করা হয়, সেই ভর্তি যদি সেখানে হন বা না হওয়ারও দরকার নেই, বাড়িতে বসে পড়তে পারেন। অন্তত স্বপ্ন দেখুন নিজেকে একজন সিভিল সার্ভেন্ট, যদি স্বপ্ন দেখেন এই স্বপ্নটা একদিন আপনাদের পাওয়া যাবে। স্বপ্ন থাকলে, লক্ষ্য স্থির থাকলে এগিয়ে যান। আমাদের উদাহরণ ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, উনি কিন্তু লক্ষ্য স্থির করেই আজকে এই জায়গাতে রয়েছেন, জয়ী হয়েছেন জীবন যুদ্ধে। সবাইকে অনুরোধ করব যে ঠিকঠাক লক্ষ্য নিয়ে এগিয়ে যাও। যারা তোমরা বারবার পরীক্ষা দিয়েছো কিন্তু হীনমন্যতায় ভুগেছো, ক্র্যাক করতে পারোনি বলে, স্যারের কথা মতো লক্ষ্য স্থির রেখে একই পথে এগিয়ে যাও। নমস্কার স্যার, এতটা সময় দেওয়ার জন্য। লাস্ট কথা বলবো যে আপনারা যদি কোনো কোশ্চেন থাকে, এই তো লিঙ্কটা দেওয়া থাকছে ফেসবুকে, সেখানে আপনারা এই যে রিপাবলিক টিভি থেকে যে প্রোগ্রামটা হচ্ছে সেই মেন পোস্টের নিচে যদি আপনারা কমেন্ট করেন, তাহলে আমি সময় সুযোগ বুঝে ওটার সময় দেওয়ার চেষ্টা করব। অনেকেই হয়তো এটা পরে দেখবেন টেলিকাস্ট করার পর। যদি আপনার অনেক কোশ্চেন থাকবে, কারণ এত বড় একটা পরীক্ষা, এত বড় সিলেবাস, অনেক কোশ্চেন থাকা উচিত। যদি কোনো কোশ্চেন থাকে আমি অবশ্যই আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের প্রশ্নের উত্তর হয়তো লাইভে দেওয়া সম্ভব হলো না, আর যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। তোমাদের যে রেজাল্ট বেরোবে, অভিভাবক এবং ছাত্রদের কোনো গ্রুপে কিন্তু এরকম একটা পড়াশোনার একটা টার্নিং পয়েন্ট তাদের জন্য। অনেকেই এটা একটা ভালো কোশ্চেন করেছেন আমাদের টিভি যিনি পরিচালক, যে এইচএস করার পরে আমরা কোনটা পড়বো বুঝতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে ছেলে মেয়ে যেটা পড়তে চায়, এবং শুধুমাত্র ছেলে মেয়ে চাইলে হবে না, তাকে বোঝাতে হবে টিচারদেরকে যে কোথায় গেলে ভালো কেরিয়ার অপরচুনিটি আছে এবং সে সেটা পারবে কিনা। মানে একজন টিচার কিন্তু বুঝতে পারে একটা ছেলে মেয়েকে সে পড়াচ্ছে, এইচএস এ 2 বছর পড়িয়েছে, বা যদি আগের থেকে কোনো টিচার থাকে পড়েছে, ছেলে মেয়েটি কোন দিকে গেলে সাইন করতে পারবে। এমন নয় যে সবাইকেই বিশেষ পরীক্ষা দিতে হবে, এটা আমি বলবো না। অনেক ছেলে মেয়ে আছে যাদের টেকনিক্যাল দক্ষতা যে হাতের কাজ করে বা কম্পিউটার রিলেটেড পড়াশোনা করে যে এগোতে পারবে। এটা ছেলে মেয়েকে বুঝতে হবে। তার বন্ধু বান্ধব সবাই ইঞ্জিনিয়ার করতে বলে আমি ইঞ্জিনিয়ার হয়ে যাব, বা সবাই ডাক্তার হচ্ছে বলে আমি ডাক্তার হবো, বা সবাই নার্সিং করতে যাচ্ছে আমি নার্সিং করতে যাবো, এটা না করে প্রথমে নিজের মনকে প্রশ্ন করতে হবে একজন শিক্ষার্থীকে যে সে কি হতে চায়, সে কি হতে পারবে, এবং তার পাশাপাশি তার গার্জেনকেও সচেতন থাকতে হবে। সে তার ছেলেকে সে এতদিন ধরে দেখছে, মানে অনেক বছর, 15-16 বছর ধরে সে দেখছে, ছেলেটি কোন দিকে গেলে সাইন করবে সেটা নিশ্চয়ই গার্জেন বুঝতে পারবে। তার বোঝাতে হবে যে আপনাদেরকে শুধুমাত্র নিজের অভিলাষ আছে যে আমার ছেলে সায়েন্সেই করবে, আমি আমার ছেলে ডাক্তার করবো, এই জন্য অনেক ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। সেটা না করে আপনার ছেলের পাসটা বুঝুন এবং সে কি হতে পারবে সেটা বুঝুন, বোঝার পর ক্যালকুলেটিভ ওয়েতে আপনি করান। তবে আমি একটা জিনিসই বলবো, গ্র্যাজুয়েশনটা কিন্তু একটা বেঞ্চ মার্ক, যেটা বারবার বলবো। ডিপ্লোমার দিকে না ঝুঁকে প্রথমে চেষ্টা করতে হবে যে আমি একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন করবো। হতে পারে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, কমার্স, এমবিএ, মানে বিজনেস ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট। এই গ্র্যাজুয়েশনটা আমি কোথা থেকে করবো না কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, কোনো একটা প্রতিষ্ঠান থেকে করলাম যার কোনো স্বীকৃতি নেই। এরকম অনেক ছেলেকে আমি দেখেছি যে ইঞ্জিনিয়ারিং পড়েছে, কলেজটার কোনো স্বীকৃতি নেই, কোনো অন্য রাজ্যের, ভিন রাজ্যের কলেজ থেকে পড়েছে, পরে সে খুব মানে পস্তাচ্ছে, সে কিছু করতে পারছে না ডিগ্রিটা নিয়ে। এটাও দেখতে হবে সেই যেখানে পড়ছে সেই প্রতিষ্ঠানের, সে যে কোনো হতে পারে, নার্সিং, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, যে কোনো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের স্বীকৃতি আছে কিনা। সে যদি গ্র্যাজুয়েশনটা করতে পারে, সে সেই ফিল্ডে চাকরি না পেলেও পরবর্তীকালে সাধারণ গ্র্যাজুয়েটদের মতন কোনো চাকরির পরীক্ষায় সে বসতে পারে। এটা কিন্তু রাস্তা ওপেন রাখা উচিত সবসময়। মানে আমি এ রাস্তায় যাবো না বি রাস্তায় যাবো, এ বি সি, আমার ওপেন রাখতে হবে। শুধু একটা দিকে আমি যাচ্ছি, আমার ওপেনিং নেই, এটা যেন না হয়। ওপেনিং কখনোই নষ্ট করা উচিত নয়। তুমি এই একটা রাস্তায় গেলাম, পারলাম না, পাশে একটা রাস্তা আমি খোলা রাখবো। এটা সবসময় আমরা হলো। এবার ধন্যবাদ দিয়ে আমরা শেষ করবো। ম্যাডাম কিছু বলুন। হ্যাঁ, অনেক ছাত্রছাত্রীরা সামনের দিকে এগোতে চাইছো, তো এক কথা এখানে শুধু বলবো যে অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যতের ভেবে
আমাদের এই আয়োজনের কথা মাথায় এনেছেন আমাদের রিপাবলিক টিভির কর্ণধার মন্দারাম কর। ওনাকে আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। আর স্যার আমাদের এই এই যে মহান ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন এবং আমাদের সাথে থেকেছেন, তার জন্য অনেক ধন্যবাদ স্যার, এতটা সময় দিলেন। যারা দেখছো কোনো কোশ্চেন থাকলে এখানে করতে পারো, স্যার বলে দিলেন, উত্তর দেবেন ওনার সময় মতো করে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।